নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলুন তবে আমার সাথে ঢুকে পড়া যাক নিঃসাড়ে ভয়ের ভয়াল দুনিয়ায়। আজকে আপনারা শুনবেন গল্প কথার বিশেষ নিবেদন, শুভজিৎ ব্যানার্জির কাহিনী আগুন খাকি। গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বের নাম আগুন খাকি গ্রামে কাল রাত্রি এবং দ্বিতীয় পর্বের নাম মশানের গ্রাস। ইতিমধ্যেই গল্পের প্রথম পর্ব অর্থাৎ আগুন খাকি গ্রামে কাল রাত্রি আপনারা শুনে ফেলেছেন। যারা এখনো শোনেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে আগে ওই গল্পটি শুনে আসবেন। এবার শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব মশানের গ্রাস। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। পিশাচকে জাগ্রত করে তারা মানব জগতের দখল নেবে, কিন্তু তার খোঁজ তারা কখনো পায়নি। দুর্ভাগ্য আপনাদের, অযাচিত ভাবে ও অজ্ঞাতেই এই চরমতম বিধ্বংসী অপজীবটিকে জাগিয়ে ফেলা হয়েছে। এতটা বলে সেই সাধক এবার চোখ তুলে তাকালেন গায়ের এক বালকের দিকে। হাত নেড়ে কাছে ডাকলেন তাকে। সামনে এসে দাঁড়াতেই তিনি বললেন, তার সাথে যা যা ঘটেছে সে যেন সবার সামনে বলে। অভয় দিলেন ভীত বালকটিকে। আশ্বস্ত করলেন যে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, কোনো কড়া কথাও বলা হবে না তাকে। শুধুমাত্র সবাইকে জানাতে হবে যে তার সাথে ঠিক কি কি ঘটেছে। খানিক ধাতস্থ হয়ে বালকটি বলতে আরম্ভ করল। আমি ঘুমিয়ে পড়লেই রোজ একটা স্বপ্ন দেখতাম। অনেক দিন ধরেই স্বপ্নটা দেখছি। প্রথমে দেখতাম সাঁজদিঘির ধারে চুপ করে বসে আছি, খুব বাতাস দিচ্ছে আর আমার শীত শীত করছে। এরপরে দেখতাম যে জলের মধ্যে বিভিন্ন রকমের টেকোনা, চারকোনা আরও নানা রকম আঁক তৈরি হচ্ছে। আস্তে আস্তে রোজ এই স্বপ্ন দেখতাম, আর সকালে সব মনেও থাকতো আমার খুব ইচ্ছা করতো সাঁজদিঘির পাড়ে গিয়ে জলের উপর আঁক কাটা দেখি। একদিন পাঠশালা থেকে ফেরার সময় রতনকে নিয়ে আমি সাঁজদিঘির পাড়ে গিয়ে দাঁড়ালাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম জলের উপর বিভিন্ন রকমের আঁক কাটা আছে, সেগুলো জলের ঢেউয়ের সাথে দুলছে, কিন্তু রতন কিছু দেখতে পেল না। আমি ভাবলাম ও বুঝতে পারছে না, তাই আঙুল দিয়ে দেখালাম ওকে, তাও কিছু দেখতে পেল না। সেদিন আমরা বাড়ি ফিরে আসি। রাতে আবার ঘুমিয়ে ঘুমিয়ে এই একই স্বপ্ন দেখতে থাকি। সেই একই রকমের আঁক কাটা রয়েছে জলের উপর। পাঠশালা ছুটির পর রোজ রোজ যেতে লাগলাম সাঁজদিঘির ধারে, আর মন দিয়ে দেখতাম বিভিন্ন আঁক কাটা। এবার আমার মনে হলো আঁক কাটা শুরু হয় আমি যাওয়ার পরে, আর যতক্ষণ না পুরো ছকটা তৈরি হয় আমি সেখান থেকে নড়তেই পারি না। খুব মজা লাগতে শুরু করলো আমার। এটাই করতাম রোজ দুপুরে সাঁজদিঘির পাড়ে গিয়ে। এইরকম করতে করতে আমার মনে হতো কেউ যেন আমার কানে কানে বলছে মাটিতে ওই রকম আঁক কাটতে। ঘুমের মধ্যে পুরো আঁক কাটা হয়ে গেলে কানের কাছে এসে মা যেন আমাকে বলতো ওই আঁক কাটার জন্যে। ঘুম ভেঙে গেলেই মাকে খুঁজতাম, কিন্তু আমার মা যে জন্ম দিতে গিয়েই মারা গেছে। মায়ের মতন ওই মেয়েটা রোজ আসতো আমার স্বপ্নে আর ওই রকম করতে বলতো। আমার খুব মজা লাগতো। ছোট থেকে মাকে দেখিনি, স্বপ্নে মাকে দেখে খুব আনন্দ পেতাম। মাও আমায় খুব ভালোবাসতো, রোজ গল্প করত, আদর করত, আর যাওয়ার সময় বলে দিয়ে যেত মাটির উপর আঁক কাটতে, ঠিক যেমন সাঁজদিঘির জলে দেখেছি। একদিন স্বপ্নে এসে মা বলল আমায় দিঘির ধারে মাটিতে ওই রকম একটা ছবি আঁকতে, তাহলে নাকি মা আবার আমার কাছে ফিরে আসবে। আরও বলল মায়ের নাকি খুব কষ্ট হচ্ছে, একা থাকতে হয় মাকে, কেউ খেতে দেয় না, কেউ মায়ের সাথে কথা বলে না। আমি যদি ওই রকম আঁক দিঘির পাড়ে মাটিতে কাটি, মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে। মা আর আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না।
আমি মাকে বললাম কালই দুপুরে আমি গিয়ে ওই রকম আখ কাটবো দিঘির পাড়ের ওই মাটিতে। মা হেসে বলল, কালকে কাটতে হবে না, কবে কাটতে হবে মা আমায় বলে দেবে। এরপর ঘুমটা ভেঙে গেল, আর মাও চলে গেল কোথায়। এরপর রোজ রোজ স্বপ্নে মা আসতো, আদর করত, চলে যেত ঘুম ভাঙার সাথে সাথেই। রোজ কিন্তু পুরো আঁকটা আমার স্বপ্নে দেখা যেত। কালী পুজোর 2 দিন আগে মা আমায় বলল যে এবার সময় হয়েছে আঁক কাটার। জমিদার বাবুর বাড়ির পেছনে যে জংলাটা আছে সেখানে কয়েকটা বনচারাল গাছ আছে, তাদের মধ্যে থেকে যে কোনো একটা গাছের ডাল ভেঙে আনতে হবে, দিঘির পাড়ে জলের মধ্যে পুঁতে রেখে চলে আসতে হবে। তারপর রাত গভীর হলে একা একা গিয়ে দিঘির জল থেকে ডালটা তুলে নিয়ে মাটিতে আঁক কেটে আবার ডালটা দিঘির জলে ফেলে দিয়ে আসতে হবে। তাহলেই মা আবার আমার কাছে ফিরে আসবে। এতটা বলে ছেলেটা সবার মুখের দিকে ভয়ে ভয়ে চাইল। তার পিঠে হাত বুলিয়ে সাধক বললেন, তোর কোনো দোষ নেই, তোকে ব্যবহার করা হয়েছে মাত্র। এটা একটা পদ্ধতি যার মাধ্যমে সেই মারাত্মক অপশক্তিকে জাগিয়ে তুলে এই জগতে নিয়ে আসার পথ খুলে দেওয়া হয়েছে। এর পরিকল্পনা এ জগতে কারণ নয়, তাই কাউকেই দায়ী করা সম্ভব না। বরং এই গ্রহের বাকি মানুষেরা তোর উপর কৃতজ্ঞ থাকবে। কিছু একটা অনুমান করে তুই আঁক কাটা বন্ধ করে দিয়েছিস বলে। এই গায়ের পরিধির বাইরে সেই পিশাচি আর বের হওয়ার জায়গা তৈরি করতে পারল না। বালকটির মা লতিকে পরিত্যক্ত শিশু অবস্থায় গায়ের জঙ্গলে খুঁজে পায় লকায় সোরেনের বাপ ভাগো। মায়া হয় বাচ্চাটার জন্য, বুকে করে তুলে নিয়ে আসে ঘরে। নিজের সন্তানের মতো পালন করতে থাকে লকায়ের সঙ্গে। লকায়ও বোন পেয়ে বেশ খুশি হয়। এভাবেই বড় হতে থাকে লতি। বছর 16 বয়সে তার সাথে বিয়ে হয় গাঁয়ের ছেলে গড়ানের সাথে। বছর ঘুরতে ঘুরতে তাদের ঘরে খুশির খবর আসে, কিন্তু 4 মাসের মধ্যে এক অপরিণত সন্তান ভূমিষ্ঠ করে লতি বিদায় নেয় পৃথিবী থেকে। গায়ের সবাইকে অবাক করে সে সন্তান বেঁচে যায়। সেই বুড়োই আস্তে আস্তে বড় হতে থাকে। গায়ের লোকজনের থেকে বিস্তর আদর ভালোবাসা পায় সে। লতির মৃত্যুর পর থেকে গড়ান কেমন যেন জড়বুদ্ধি হয়ে গিয়েছিল। স্বাভাবিক জীবনে আর কখনোই ফেরেনি সে। বুড়ুইয়ের যখন 8 বছর বয়স, তখন গড়ানের মৃতদেহ উদ্ধার করা হয় গাঁয়ের শ্মশানের ধারে নদীর পাড়ের একটা ঝোপের মধ্যে। এর মাসখানেকের মধ্যে বুড়ুই সেই স্বপ্ন দেখতে শুরু করে। আর সেই স্বপ্ন প্রায় বছর খানেক দেখার পর গত বছর ভূত চতুর্দশীর রাত্রে আঁক কাটা শুরু করে সে, তার মাকে ফিরে পাবার আশায়। আর তার হপ্তাখানেক বাদে ঘটে এই প্রথম ঘটনাটা। ভাদর হেমব্রমের হারিয়ে যাওয়া দিয়ে শুরু হলো এই কালান্তক অভিশাপের। ততক্ষণে সাঁঝ দিঘির কোণের জঙ্গলে আবির্ভূত হয়ে গিয়েছে মশান। কিন্তু তার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ছিল আরো বেশ কিছুদিন সেই আঁক কাটানোর। তাই বুড়োকে স্বপ্নে আচ্ছন্ন অবস্থায় তার সত্তাকে বশে এনে কাজে লাগাচ্ছিল সেই পিশাচ বা পিশাচি নিজের প্রভাব বিস্তার করার জন্য। প্রায় মাস 6 এরকম চলার পর বুড়ুইয়ের এবার সন্দেহ হয়, কই তার মা তো ফিরে আসছে না, বরং একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে গাঁ থেকে। তার সে সন্দেহ সত্যি হলো সেদিন, যেদিন মাঝরাত্রে সে সচক্ষে দেখতে পেল বুইচিকের হারিয়ে যাওয়ার ঠিক আগের ঘটনাটা।
অমাবস্যার পরের রাত ছিল সেটা। আগের রাতেই গ্রাম বন্ধন, মারাং বুড়ো ও মা শ্মশান কালীর পুজো সম্পন্ন হয়েছে। বুইচি খালামও তাই গ্রামের 8-10টা মানুষের মতো খানিকটা নিশ্চিন্ত বোধ করছিলেন। সেই রাতেই বাড়ির পিছনের দিকে একটা অদ্ভুত শব্দ কানে আসে তার। তার সাথে মনে হয় সাহায্যের জন্য কেউ একজন যেন তাকে ডাকছে। মা বাপ মরা বুড়ুইকে নিজের কাছে নিয়ে এসেছিলেন গণিন বাবা, মানুষ করছিলেন যত্ন করে। সে পাশেই ঘুমিয়ে আছে। তার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠলেন বুইচিং। কে ডাকে ওভাবে? কার আবার বিপদ হলো? এসব ভাবতে ভাবতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। আর ঠিক এর মিনিট খানেক পরে একটা অস্ফুট আর্তনাদে ঘুম ভেঙে যায় বুড়ুইয়ের। পাশে গুনিন বাবাকে না দেখতে পেয়ে প্রমাদ গুনে সে পায়ে পায়ে উঠে দরজার কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। ভয়ে কাঠ হয়ে যায় তার ছোট্ট শরীরটা। বুকের কাছটা হঠাৎ করে খালি হয়ে যায় যেন। হাতের পায়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে সে। তখন তার চোখের সামনে ঘটে চলেছে অজাগতিক এক নৃশংস অত্যাচার। অতি ক্রূঢ় স্বপ্ন যেন এর কাছে কিছুই নয়। একটা আধগলা, পচা, দুর্গন্ধময় বিকৃত দেহ, যার অর্ধেকটা পচা পাতা শ্যাওলা দিয়ে তৈরি, আর বাকিটা পচে যাওয়া চামড়া, মাংস আর ক্ষয়ে যাওয়া হাড়। জিনিসটার নির্দিষ্ট কোনো রূপ নেই। চোখের জায়গায় উজ্জ্বল হলুদ দুটো আলোক বৃত্ত। বুড়ুই অনুভব করে একটা অসহ্য দুর্গন্ধে বাতাসটা ভারী হয়ে গিয়েছে। প্রবল গ্রীষ্মের নিশুতি রাতের এই নিস্তব্ধতা একটা অদ্ভুত শব্দে ব্যাহত হচ্ছে। ঝাপসা কুয়াশার এক চাদর যেন ঢেকে রেখেছে মাটিতে পড়ে থাকা বুইচি খালাঙের দেহটাকে। অসহনীয় যন্ত্রণায় বিকৃত হয়ে থাকা দেহটা থেকেই ওই অস্পষ্ট গোঙানির শব্দটা বেরোচ্ছে। শক্তিশালী মানুষটাকে যেন কেউ ভিজে গামছার মতো করে নিংড়ে দিচ্ছে। চামড়ার ভাঁজে ভাঁজে অপার্থিব চাপে চামড়া ফেটে ছলকে ছলকে পড়ছে রক্ত। শরীরটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে নিষ্পেষিত হচ্ছে। হাড়গোড় ভাঙার মটমট শব্দ ঘরের ভেতর থেকেও শুনতে পাচ্ছে ছোট্ট বুড়ুই। জ্ঞান হারাবার আগে সে দেখতে পেল বুইচিকের দোমড়ানো মোচড়ানো দেহটা সরীসৃপের মতো বুকে হেঁটে সাজ দিঘির দিকে এগোচ্ছে। তার ঘাড়টা টেনে কেউ ভেঙে পিঠের দিকে মুচড়ে দিয়েছে। মুখটা তাই আকাশের পানে করা, কিন্তু সে মুখ আর বুইচিকের নেই। এই মুখ কোনো যে মানুষের হতে পারে এমনটা বুড়ুই তার গভীর দুঃস্বপ্নেও ভাবতে পারে না। বুড়ুই আরো দেখে বুইচিকের ওই শরীরটার পিছনে পিছনে তার শরীর থেকে বেরিয়ে আসা রক্ত চাটতে চাটতে চলেছে এক অপজীব, যার উপস্থিতি চরম অমঙ্গলকর। এরপর আর বুড়ুইয়ের কিছু মনে নেই। জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। বুইচি খালাং আর দিগম্বর মিশ্র
একই দিনে অন্তর্হিত হয়েছিল। দিন দুয়েক বাদে বুড়ুইয়ের মাথায় একটা কথা সজোরে ধাক্কা মারল। ঠিকই তো, এটা তো সে আগে ভেবে দেখেনি। যেদিন যেদিন তাকে দিয়ে সেই আঁখ কাটায় স্বপ্নে আসা সেই মহিলা, ঠিক সেই দিনই কারুর না কারোর সাথে এই অবস্থা হয়। তার মানে সে নিজেই দায়ী গায়ের মধ্যে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনার জন্য। মনটা খুব ভারী হয়ে যায় তার। গায়ের সবাই তাকে কতই না ভালোবাসে। বাপ মা মরার এতটুকু কষ্ট তাকে বুঝতে দেয়নি, আর তাদের এই সর্বনাশ সে ডেকে এনেছে। বড়ই দুঃখ জাগে তার মনে। কাঁদতে থাকে ছোট্ট ছেলেটা। খানিকক্ষণ কাঁদার পর মাথাটা একটু হালকা হয় তার। মনে মনে কঠোর হয়, আর নয়, আর সে কোনো নির্দেশ মানবে না, আর কোনোদিনও সে আঁখ কাটবে না সাঁঝ দিঘির ধারের ওই নরম মাটিতে। যে মরে গেছে সে তো আর ফিরে আসে না। মাকে তো সে দেখেইনি, তবে কেন সেই স্বপ্নে দেখা মহিলাকে মা বলে মানতে হবে তাকে? না, আর কোনোদিনও আঁখ কাটবে না সে। দরকার হলে সারা রাত জেগে কাটাবে। দিনের বেলায় স্বপ্ন আসে না তার, যা আসে ওই রাতে। রাতের স্বপ্নগুলো এতটাই জীবন্ত যেন মনে হয় সত্যিই তার চোখের সামনে ঘটছে। কিন্তু সে যাই ঘটুক না কেন, সে আর কখনো আঁখ কাটবে না। দিনের বেলায় কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে সারা রাত জেগে বসে থাকত বুড়ুই। গুনিন বাবা হারিয়ে যাওয়ার পর জমিদার বাবু তাকে নিজের বাড়িতে এনে রেখেছেন। সেখানেই সে থাকে, খায়, পাঠশালায় যায়, সবকিছুই সেখানেই। শুধু রাতের বেলা সে আর ঘুমায় না। এবার তাকে নিশীতে ডাকতে শুরু করল। রাতের বেলা হলেই কেউ না কেউ তার নাম ধরে ডাকে। যারা ডাকে সকলেই তার পরিচিত। ডেকে বাইরে আসতে বলে। প্রথম মায়ের মতো করে স্নেহের ডাক ডাকত। তাতে যখন কাজ হলো না, তারপর ভয় দেখাতে আরম্ভ করল। কিন্তু গিন্নিমা বুড়ুইকে বলে দিয়েছিলেন কোনো অবস্থায় বুড়ুই যেন তাকে না বলে কোথাও না যায়। গিন্নিমাকে সে ভগবানের চোখে দেখে, তাই তার কথা অগ্রাহ্য করে কোনো কাজ করে না সে। তো বেশ কিছুদিন নিশি ডেকে ডেকে এভাবে ব্যর্থ হয়ে সেই অপশক্তি আবারও ফিরে গেল। কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার ধ্বংসলীলা কিন্তু চলতেই থাকলো। একের জায়গায় এবার থেকে একাধিক মানুষ হারিয়ে যেতে থাকলো গ্রামের বুক থেকে। কোনো উপায়েই এর প্রতিকার সম্ভব হলো না। সাধক আরো যা বললেন তা হলো, গ্রাম থেকে যারা হারিয়ে গিয়েছে তারা নাকি কেউ মারা যাননি। তাদের একজন জীবিতও আছেন। সাধক সেটা জানেন। তারা রয়েছেন জীবন ও মৃত্যুর মধ্যবর্তী এমন এক স্থানে, যার থেকে নরক যাত্রায় শ্রেয়। তারা এখন সবাই এক একজন পিশাচে রূপান্তরিত হয়েছেন। মশান পিশাচির আজ্ঞাবহ অমৃত অপজীব হয়ে রয়েছেন তারা। তাদের কখনো বিনাশ নেই, মুক্তি নেই। এভাবেই তারা সৃষ্টির অনির্দিষ্ট অন্তিম ক্ষণ পর্যন্ত থেকে যাবেন। কিন্তু এই গাঁয়ের বাইরে তারা কোথাও যেতে পারবে না। এখানেই তারা বন্দী হয়ে রয়ে যাবেন চিরকাল। তবে ভবিষ্যৎ প্রজন্মে একজন মানুষ জন্ম নেবে, যাকে আবার এই পিশাচি নিজের আয়ত্তে এনে একইভাবে অঘোর যন্ত্রের মাধ্যমে নিজের প্রতিষ্ঠা স্থাপন করতে উদ্যোগী হবে। এখন সময় বলবে যে সেই পিশাচির কবল থেকে নিজেকে মুক্ত করতে পারবে কিনা সেই মানুষটি। আপাতত আর আপনাদের কিছু করার নেই। আপনাদের এই বিপদের হাত থেকে কোনো পরিত্রাণ নেই।
সৃষ্টিকর্তার সবথেকে ঘৃণ্য নৃশংস অপশক্তিকে জাগিয়ে ফেলা হয়েছে। আদিম অনন্তকাল থেকে যে দুঃস্বপ্ন আড়ালে ছিল, আজ সে মুক্তির পথ অবারিত করে নিয়েছে সুকৌশলে। আর হ্যাঁ, প্রাকৃতিক বা জাগতিক কারণে মৃত্যু হলে আপনাদের মঙ্গল, তাছাড়া আর কোনো পরিত্রাণের উপায় নেই। বুড়ুইকে আমি সাথে করে নিয়ে যেতে এসেছি, কারণ ওর এখানে থাকা বাইরের মানুষের পক্ষে বিপজ্জনক। শিশু মনকে প্রভাবিত করা সহজ, আর তাই বেশি দিন বুড়ুই নিজের জেদ বজায় রাখতে পারবে না। বাকি জগতের স্বাভাবিকতার জন্য এটা একান্তই জরুরি বলে আমার মনে হয়েছে। আপনাদের মধ্যে দিয়ে সেই সর্বনাশের আগমন ঘটেনি, তাই সহস্র ইচ্ছা থাকলেও আমার কোনো মন্ত্র, তন্ত্র, উপাচার আপনাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনাদের জীবনকে সুরক্ষিত করতে আমি অপারগ। একমাত্র বুড়ুই পারবে এই গায়ের গণ্ডি পার হতে, কারণ তার উপর পিশাচির করাল গ্রাস সব থেকে দুর্বল। সে যে তার আহ্বানের আধার, নিজের অস্তিত্বের আধারকে কেউ বিনষ্ট করতে চাইবে না। এই বলে সেই সাধক চুপ করলেন। জমিদারবাবু হাত জোর করে জিজ্ঞেস করলেন, ঠাকুর, আপনার পরিচয় জানতে পারি? আমি ব্রহ্মাণ্ডপতি রুদ্রনাথ ও মা বগলা দেবীর এক সাধারণ সেবক মাত্র। তাদের দয়ায় মানুষের বিপন্নতা জানতে পারি, তবে এইটুকুই। আমার ক্ষমতা অতি সীমিত। হয়তো সমস্যা সমাধানের ক্ষমতা যদি আমার থাকতো, তবে আমি অহংকারী হয়ে উঠতাম। সে ক্ষমতা না দিলেও সমস্ত বিপদ আপদ থেকে তারাই আমার রক্ষা কবচ। এই বলে তিনি বুড়ুইকে সঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেলেন। অনেকক্ষণ কথা বলার পর ক্লান্ত মাধু একটু উঠে কুঁজো থেকে জল গড়িয়ে খেয়ে এসে আবার বলতে শুরু করলো। আমি এর মাঝখানে একটা কথাও বলিনি। তার দুটো কারণ রয়েছে। প্রথমত, আমি প্রশ্ন করতে থাকলে একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে বাধা পেয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেল। সেই জন্য তার স্মৃতির জাল ছিন্ন হতে দিইনি। আর দ্বিতীয়ত, প্রশ্নের উত্তর দিতে গেলে যুক্তি দিতে আর তর্ক সাজাতে গিয়ে অনেকটা সময় ব্যাহত হবে, এবং সেই কথা মাথায় রেখে মাধু তার ঘটনার বিবরণকে সংক্ষিপ্ত করে ফেলতে পারে, যাতে পরবর্তীতে আমার প্রশ্ন করার অবকাশ না থাকে। লোকের কথা শোনার সময় যথাসম্ভব নিরপেক্ষ থাকা উচিত। সত্যি মিথ্যা যাচাই সব জায়গায় চলে না। বিশেষত আমি নিজে কি সারা জীবন সত্যের পথে কাটাতে পেরেছি, তা জাগতিক জীবনে সম্ভব নয় কারোর পক্ষেই। আর তাই অন্যের সত্য মিথ্যার বিচার করতে যাওয়া হলো চালুনি হয়ে ছুঁচের বিচার করার সমান। সে যাই হোক, আবার মাধুর কথায় ফিরি। এর মাঝে অনেক বছর কেটে গিয়েছে। বুড়ুই মুর্মু এখন মাঝ বয়সী মানুষ। তার পৈতৃক গাঁ ছেড়ে অনেক দূরে বুড়ুই নিজের উপার্জন করছেন, সংসার করছেন। তার একটি ছেলে হয়েছে। ছেলেটির যখন বছর 10 বয়স, তখন তার মা হঠাৎই অস্বাভাবিক রোগে ভুগে মারা গেলেন। মারা যাওয়ার হপ্তা 2 আগে থেকে বুড়ুইয়ের স্ত্রী টুনু বিভৎস রকমের দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিল। শেষ রাতের দিকে তার ভয়ার্ত চিৎকারে ঘুম ভেঙে যেত আশেপাশের 2-3টে বাড়ির লোকের। শরীর স্বাস্থ্য এভাবে ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছিল। সারাদিনই একটা ঝিম ধরা ভাবে আচ্ছন্ন হয়ে পড়ে থাকতো টুনু। চোখের মণি দুটো কেমন ঘোলাটে দেখায়, আর চোখের বাকি অংশ
রক্তের মতো লাল। নিজের মনে বিড়বিড় করে কি যেন সারাদিন বকে যায় সে। সদর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখানো হয় তাকে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলে। গুণিন, তান্ত্রিক, ওঝা, জল পড়া, তাবিজ, মাদুলি, ওষুধ কিছুই বাদ রাখা হয় না। কিন্তু কোনো ফল হলো না। দিন 15 বাদে তার ধুম জ্বর এলো। এমনিতেও অপ্রকৃতিস্থ অবস্থায় চলছিল বলে শরীরে তার কিছুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। তো এভাবে 2 দিন বিছানায় পড়ে ছটফট করতে করতে অসহনীয় কষ্ট আর সহ্য করতে না পেরে শেষ রাতে বাড়ির পিছনের কাঁঠাল গাছের ডালে দড়ি বেঁধে গলায় ফাঁস দেয় টুনু। সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের কাটা ছেঁড়ার সময় চমকে ওঠেন উপস্থিত ডাক্তারবাবুরা। টুনুর পাকস্থলী ও পেটের ভিতর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কিভাবে যে এত মোটা আর গোছা গোছা চুল জন্মালো সেটাই তাদের বিস্ময়ের কারণ। চুল না বলে তাকে হাতে পাকানো মিশমিশে কালো সুতুলি দড়ি বলা ভালো। আর তা শরীরের ত্বকের রোমকূপের মতো শরীরের অভ্যন্তরের রোমকূপ থেকেই জন্মেছে। তবে চুলগুলো বাইরে না বেরিয়ে বেড়েছে দেহের মধ্যে। উপস্থিত ডাক্তারদের মধ্যে থেকে একজন ডাক্তারির ছাত্র তো সেখানেই সংজ্ঞাহীন হয়ে যায়। বাকি ছাত্ররাও ভয়ে বেশ বিহল হয়ে পড়ে। 2-1 জনকে তো হাসপাতালেই ভর্তি করাতে হয়। এরপর টুসুর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় সৎকারের জন্য। শ্মশানের চিতা প্রায় 28 ঘন্টা ধরে চলে তবেই ছাই করতে পেরেছিল ওই শুকিয়ে ছোট হয়ে আসা শরীরটাকে। সারা গায়ের মানুষ ওই 2 দিন শ্মশানে এই অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছিল। বছর 10-এর ছেলেকে নিয়ে আবারও সংসারের মূল স্রোতে ফিরল বুড়ুই। তবে তার মনে একটা কথা খুব বাজত। মশান পিশাচি কি আবারও ফিরে আসার চেষ্টা করছে? সেই ঠাকুর তাকে বলে গিয়েছিলেন যে তার সন্তানকে সাবধানে রাখতে। সে কি এই জন্যেই? 7-5 ভেবে বুড়ুই ঠিক করে ছেলেকে সে সবকিছু বলবে। তার জীবনের সেই অভিশপ্ত দিনগুলোর কথা সব খুলে বলবে তাকে। তারপর তার থেকে পরিত্রাণের কথাটাও বলবে। কি জানি বড্ড দেরি হয়ে গিয়েছে না তো? তাও তো চেষ্টা তাকেই করতে হবে। এই ভেবে বুড়ুই একদিন ছেলেকে ডেকে প্রথম থেকে যা যা ঘটেছে তা সমস্ত বর্ণনা করে তাকে সাবধান করল। বছর 10-এর ছেলে হলে কি হবে? বুড়ুইয়ের ছেলে যথেষ্ট বুদ্ধিমান। সে বাপের কথা শুনে বুঝতে পারল যে কি ভয়াবহ অঘটন একবার ঘটে গেছে। আর বাপ যা বলছে তাতে করে সেই পিশাচি আবার তাকে কেন্দ্র করে ফিরে আসার চেষ্টা চালাবে। তাই সে মনে মনে ঠিক করে নিল যাই হয়ে যাক না কেন সে কোনোভাবেই সেই অপশক্তির বশবর্তী হবে না। তার জন্য তাকে যদি সারা জীবন নিজের মনের সাথে যুদ্ধ করে কাটাতে হয় তবে সে নিজেকে ভাঙতে দেবে না, তবুও যুদ্ধ করবে। সূর্য ডুবে গেছে খানিকক্ষণ আগেই। সন্ধ্যার আধার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। বাতাসের টানে পুকুরের উপর ছোট্ট ছোট্ট ঢেউ উঠছে, আবার মিলিয়েও যাচ্ছে। ঝোপে ঝোপে জোনাকি জ্বলছে, নিভছে। ঝিঝির ঢাকে ঝিম ধরে রয়েছে চারদিক। মাধু শূন্য দৃষ্টি নিয়ে ঠায় তাকিয়ে আছে দূরের রেলের সিগন্যালের দিকে। লাল হয়ে জ্বলছে সেটা। বুক ভরে দম নিয়ে মাধু ওঠার চেষ্টা করতেই আমি থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, তারপর? মাধু বলল,
আজও সেই নিজের সাথে যুদ্ধ করে চলেছি বাবু। প্রতি রাতে ঘুমের সাথে সেই অভিশাপ হাতছানি দেয়। সেই টান উপেক্ষা করা বড় শক্ত, বড় কঠিন বাবু। রাতে ভুল করে ঘুমিয়ে পড়লেই সেই অভিশাপ আবার ফিরে আসে। সেই ভয়ে রাতে ঘুমানোর সাহস পাইনি। দিনের পর দিন নিজের সাথে নিজে যুদ্ধ করে আমিও ভেঙে পড়েছি বাবু। পরমেশ্বর জানেন আর কতদিন মনের জোর ধরে রাখতে পারবো। আর একটা কথা বাবু, মশান পিশাচির আর একটা অভিশাপও ছিল, যেটা আগে বলিনি। তার আহ্বানের আধারে স্বেচ্ছা মৃত্যুর অধিকারটাও কেড়ে নিয়েছে। অর্থাৎ আমি ইচ্ছে করলেই নিজের জীবন শেষ করতে পারবো না। তা যদি পারতাম তাহলে এতদিন আমি নিজের জীবন কবেই শেষ করে মুক্তি পেতাম। তবে পরমেশ্বরের কৃপায় আমি তো আর অমরত্ব লাভ করিনি। তাই আমার স্বাভাবিক মৃত্যুর সাথে সাথে এই অভিশাপ আশা করি পৃথিবী থেকে মুছে যাবে। স্তম্ভিত হয়ে বসে থাকলাম কিছুক্ষণ। অবাক হয়ে ভাবছিলাম, কতটুকুই বা পড়াশোনা জানে সামনে বসে থাকা মানুষটা। তবু কত কষ্ট করে নিজের উপর শত সহস্র চাপ সহ্য করেও নিজের প্রতিজ্ঞা থেকে কিন্তু এক চুলও সরেনি। সারা মানুষ জাতিকে এক চরম অভিশাপের হাত থেকে বাঁচানোর জন্য কি কঠিন পণই না নিয়েছে। শ্রদ্ধার চোখে তাকাতেই মাধু বলল, আজ অনেকটা দেরি হয়ে গেল বাবু, যাই চা করে আনিকে। আমি কিন্তু আশ্বস্ত হতে পারলাম না। এ যেন এক সুপ্ত আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। এই পাপ যাকে দেব দানব অব্দি ডরায়, মাধুর মতো মানে আমাদের মতো একটা সাধারণ মানুষ কতদিন আটকে রাখতে পারবে তাকে? আমার সন্দেহ হলো। রাতের খাওয়া শেষ করে এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই আমার একজনের কথা মনে পড়ে গেল। কোনো এক সময় পারিবারিক এক প্রয়োজনে তিনি আমাদের বিশেষভাবে সাহায্য করেছিলেন। ভদ্রলোক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার, আদ্যপান্ত আধুনিক মানুষ, অন্তত পোশাক আশাক বা আচার ব্যবহার এবং শিক্ষায়। কিন্তু ভদ্রলোক অতিপ্রাকৃত নিয়ে বিস্তারিত পড়াশোনা করেছেন। হাতে কলমে কাজ করে মানুষের উপকারে লেগেছেন, সেই দৃষ্টান্তও আছে। সেই রথীনবাবুর কথা আমার মাথায় এলো। সকালে তার সাথে যোগাযোগ করব ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে স্টেশনে গিয়ে প্রাত্যহিক কিছু জরুরি কাজ সেরে ফোন নম্বর মেলালাম রথীনবাবুর আপিসে। দুবারের চেষ্টায় লাইন পেলাম। রথীনবাবুর ঠিক কয়েক সেকেন্ড সময় লাগলো আমাকে মনে করতে। প্রাথমিক কিছু সাধারণ কথাবার্তার পর আমি সরাসরি চলে গেলাম মাধুর থেকে শোনা কথায়। তখনকার দিনে এখনকার মতো টেলিযোগাযোগ এত সহজলভ্য আর উন্নত ছিল না। মাঝে দুবার ঘুরিয়ে ফোন করতে হয়েছিল। পুরোটা শুনে তিনি আমাকে আশ্বাস দিলেন যে আগামী শনিবার ও রবিবার তিনি আমার আতিথ্যে থেকে মাধুকে পর্যবেক্ষণ ও তার থেকে বিস্তারিত বিবরণ জেনে কিছু একটা সিদ্ধান্ত নেবেন। সেই মতো শনিবার বেলা 9:30 ট্রেনে আদ্রা এসে নামলেন। শুক্রবার সকালেই তার আসার কথা আমাকে জানিয়েছিলেন। আগে থেকেই সব ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম। প্রাতরাশ করতে করতে মাধুর রান্নার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। দ্বিপ্রাহরিক আহারের পর আমরা কোয়ার্টারের বারান্দায় এসে বসলাম। মাধুকে আমি আগেই বলে রেখেছিলাম রথীনবাবুর কথা ও তার এখানে আসার কথা। রথীনবাবু সহজাত প্রবৃত্তিতে অত্যন্ত তাড়াতাড়ি মাধুর বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন। মাধু আবার শুরু করলো তার জীবনের অদ্ভুত অভিশাপের কথা।
খুব মন দিয়ে শুনতে শুনতে শর্ট হ্যান্ডে নোট নিচ্ছিলেন রথিনবাবু। একটি বারের জন্য মাধুকে কোনোভাবে বিরক্ত করেননি। বাধাহীনভাবে সমস্ত কিছু বলে মাধু যখন উঠল, তখন সন্ধ্যের রং ধরে গেছে পশ্চিম আকাশে। রথিনবাবুর 1 কাপ চায়ের ফরমায়েশ হতেই একটু লজ্জিত হয়ে জিভ কেটে হন্তদন্ত হয়ে রান্না বাড়ির দিকে চলে গেল মাধু। নিজের নোটের মধ্যে অনেকক্ষণ মুখ গুঁজে থেকে রথিনবাবু যখন মাথা তুললেন, তখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে ঢুকবো ঢুকবো করছে। চোখে একটা ভরসার আভাস দেখতে পেয়ে মনটা একটু চাপ মুক্ত হলো। একটা কিছু উপায় ঠিকই রয়েছে তাহলে। রাতে খেতে খেতে বেশি কথা হলো না। খাওয়া শেষ করেই রথিনবাবু আর দাঁড়ালেন না, নিজের ঘরে গিয়ে দৌড় দিলেন। তবে শেষ রাতেও প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠতে গিয়ে দেখতে পেলাম বন্ধ কপাটের ফাঁক গুলে বাল্বের আলো উঠোনে এসে পড়েছে। অর্থাৎ রথিনবাবু তখনও জেগে। সকালে রথিনবাবু একটু দেরিতেই উঠলেন এবং আমার পাশে বসে সহাস্য মুখ টিপে একটি জাঁদরেল থাপ্পড় কষালেন। আমার অন্তর নেচে উঠল সমাধানের পূর্বাভাস পেয়ে। ওম তৎপুরুষায় বিদ্মহে চক্রতুণ্ডায় ধীমহি তনো নন্দী প্রচোদয়াৎ। উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করে হাসতে হাসতে বললেন, বাবা মাধু, 1 কাপ চা দিয়ে যাও তো। আমি বললাম, যে মন্ত্র বললেন সেটা কিসের? কিসের নয়, কার বলো। বলছি, তার আগে চাটা খেয়ে নিতে দাও হে। অনেক রাত অব্দি যুদ্ধ করে তবেই একটা পথ পেয়েছি। রথিনবাবু বলতে লাগলেন, তুমিও যতটা শুনেছ, মাধু আমাকে ততটাই বলেছে। কিন্তু মন দিয়ে যদি তুমি শুনতে এবং বিশ্লেষণ করতে পারতে, তাহলে তুমিও এর প্রতিকারের পথ পেতে। সে যাকে এর প্রতিকারের একটা সূত্র ছিল মাধুর বর্ণনায়, যেটা তুমি বা আমি প্রাথমিকভাবে কেউই ঠিকভাবে ধরতে পারিনি। সংকেতটা বুঝতে পারি সেই সাধকের দেওয়া বর্ণনায়, যেখানে তিনি এই মশান পিশাচির সৃষ্টির কারণ ব্যাখ্যা করেছেন। আচ্ছা ভেবে বলো তো স্বপন, কারা কারা একে একে বশীভূত করার জ্ঞান আয়ত্ত করেছিলেন মহাদেবের থেকে? আমি বললাম, স্বয়ং মা শক্তি, শ্রী বিষ্ণু ও পবনপুত্র হনুমান। আরো একজনকে তো বাদই দিয়ে দিলে হে, পরম ভক্ত নন্দী মহারাজ। আমি বলে উঠলাম, হ্যাঁ ঠিক ঠিক। আর কোনো কথা না বলেই কাঁধে গামছা ফেলে চান ঘরের দিকে চলে গেলেন রথিনবাবু। ফিরে এসে বললেন, স্বপন, আমাদের কিছু সামান্য উপাচার জোগাড় করতে হবে, আর আমার 3 পাঁচেকের জন্য ছুটির ব্যবস্থা করতে হবে। আমি বুধবার থেকে এখানে এসেই থাকবো, ব্যবস্থা করে রেখো। সামনের সপ্তাহে কালাষ্টমীর দিন পড়েছে, সেই রাত্রেই যা করার করতে হবে আমাদের। আপাতত আর কিছু করার নেই। তুমি বরং তিল তেলের প্রদীপ, সাদা বস্ত্র, সাদা পুষ্পচন্দন, ধূপ, সাদা তিল, গরুর দুধ, এইসব উপাচারগুলো যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা রেখো। আর হ্যাঁ, এখান থেকে শ্মশান কত দূর? কারণ আমাদেরকে সেখানেই বসতে হবে। নিশ্চয় শ্মশানে ভোলানাথের মন্দির আছে। আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই রথিনবাবু বেশ বেশ বলে হাঁক পারলেন মাধুর উদ্দেশ্যে দুপুরের খাবার বাড়তে। বুধবার সন্ধ্যের দিকে আদ্রা এসে পৌঁছলেন রথিনবাবু। এসেই চা খেতে খেতে বললেন কাল মধ্যরাতে তিনি শ্মশানে যাবেন। আমি ও মাধু যেন তার সঙ্গে থাকি। আজ তিনি নিরামিষ রান্না করতে বললেন আমাদের সকলের জন্য। কাল সকাল থেকে আমাদের উপবাসের বিধান দিলেন। রাত প্রায় 11:30 নাগাদ কপালে শ্বেত চন্দন চর্চিত হয়ে, শ্বেত বস্ত্রে সজ্জিত হয়ে আমাদের সাথে নিয়ে শ্মশানে চললেন রথিনবাবু।
তখন কাটায় কাটায় রাত 12টা। চারদিকের ঘন কালো আঁধার অষ্টমীর চাঁদের আলোয় মায়াময় দেখাচ্ছে। নভেম্বরের শেষ দিক, ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে। শ্মশানের পাশের খালের জলটার উপর থেকে একটা কুয়াশার চাদর আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে চারদিকে। ঝাঁকড়া বিরাট বড় বটগাছের পাতার আড়াল থেকে মাঝে মাঝে ডেকে উঠছে রাতচরা পাখি। তিনজনে মিলে হাতে হাতে রথিনবাবুর নির্দেশ মতো পূজার সমস্ত উপাচার সাজাতে রাখলাম মহাদেবের মন্দিরের চাতালে। নবা ডোম মাধুকে বেশ ভালোই চেনে, সেও এসে যোগ দিয়েছে আমাদের সাথে। তাকে কাছে ডেকে রথিনবাবু ফিস ফিস করে কিছু একটা বললেন। সেও মাথা নেড়ে চলে গেল কুটিরের দিকে। খানিক বাদে দেখি সে একটা ছোট মতো চিতা সাজিয়ে ফেলেছে। সবকিছু সাজানো হয়ে গেলে একটা বেল কাঠ দিয়ে আমাদের ঘিরে একটা বৃত্ত রচনা করলেন। এবার সকলকে বসতে বলে তিনি কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন মাধুর দিকে। যখন যখন আমি তোমাকে ইশারা করব, তুমি এই লাল সিঁদুর দিয়ে সেই অঘোর চক্রটা বানাতে থাকবে, যেটা তোমাকে স্বপ্নের মধ্যে শিখিয়েছিল ওই শয়তানিটা। তবে একবারে পুরো যন্ত্রটা আঁকবে না। আমি যখন বাঁ হাত উপরে তুলব, তুমিও আঁকা থামিয়ে দেবে। দেখো, এর অন্যথা যেন না হয়। এই পরিকল্পনার কথা আমাদের জানা ছিল না, তাই একটু চমকে গেলাম আমরা। মাধুর চোয়াল বেশ শক্ত হয়ে গেল। সেও মনে মনে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। নবা ডোমকেও বৃত্তের ভেতরে বসতে বলে তার যজ্ঞ শুরু করলেন রথিনবাবু। যজ্ঞের আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আলতায় গোলা সিঁদুর একটা মাটির ভাঁড়ে করে মাধুর সামনে রাখা। চারদিকটা থমথমে হয়ে গেল। আমার মনে হলো শ্মশানচারী সমস্ত প্রাণী, রাত চড়া সমস্ত জীব অজানা কোনো কারণে শ্মশানের চৌহদ্দি ছেড়ে খালধারের কষারের ঝোপে গিয়ে ঢুকল। আমি নিস্পন্দ হয়ে সবকিছু দেখছি। রথিনবাবু উদাত্ত কণ্ঠে উৎকৃষ্ট সংস্কৃত উচ্চারণে পাঠ করে চলেছেন। মাঝে মাঝে শুকনো কাঠ ফেলে যজ্ঞের আগুন উস্কে দিচ্ছেন। একসময় নবাকে হাতের ইশারা করতেই সে একটা পাতলা কাঠের কিছু একটা বানানো শুরু করলো। একটা কাকতাড়ুয়ার আদলে যোগ চিহ্নের মতো কাঠামো তৈরি করে তার মাথায় একটা গোল মতো কোনো ফল আটকে দিল। রথিনবাবু ডান হাত আকাশের দিকে তুলতেই বন চাড়ালের ডাল দিয়ে আলতা গোলা সিঁদুর দিয়ে যন্ত্র আঁকা শুরু করলো মাধু। কয়েক মুহূর্তের মধ্যে বাম হাত তুলে তাকে থামতে বললেন রথিনবাবু। আবার চলল মন্ত্রোচ্চারণ, আবার আঁক কাটা। এবার আমি লক্ষ্য করলাম নিজের সাথে কি পরিমাণ যুদ্ধ করে চলেছে মাধু। তাকে যেন ভেতর থেকে কেউ প্রবল প্রতিরোধ করছে যাতে সে আঁক কাটতে না পারে। কিন্তু প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেও মাধু কিন্তু নির্দেশ মতো আঁক কষেই যাচ্ছে। এইবার রথিনবাবুর কণ্ঠে উচ্চারিত হলো সেই মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে চক্রতুণ্ডায় ধীমহি তনো নন্দী প্রচোদয়াৎ। নন্দী মহারাজের সাহায্য চাইছেন রথিনবাবু। হঠাৎ আমাদের চমকে দিয়ে সে চিৎকার কি ভয়ানক! জাগতিক কোনো শব্দ এত ভয়াবহ হতে পারে না। তার সাথে চারপাশে একটা পচা ঘাস পাতা ও পচা রক্তের ঘ্রাণ। বাতাসে সর্বত্র একটা চূড়ান্ত অকল্যাণের ইঙ্গিত। মাধুর শরীরটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। আমার কষ্ট হলো দেখে, কিন্তু
কিন্তু রথিনবাবুর নির্দেশে নিজের স্থানে নিশ্চল হয়ে বসে থাকতে বাধ্য হলাম। তখন রথিনবাবুকে দেখে মনে হচ্ছে অন্য মানুষ। আমার চেনা রথিনবাবু যেন তিনি নন। ধনুকের মতো বাঁকতে শুরু করলো মাধুর শরীরটা, চোখ দুটো বিস্ফারিত। ঠিক এই সময় দেখলাম নবাকে কিছু একটা ইঙ্গিত করলেন রথিনবাবু। সেটা দেখেই জ্যামুক্ত তীরের মতো সেই কাকতাড়ুয়ার কাঠামোটাকে এক হাতে আর আগুনের মশাল অন্য হাতে নিয়ে দৌড় দিল। আর চোখের পলক পড়ার মতো সময়ের ভগ্নাংশেই হাতের সেই কাঠামো চিতায় শুইয়ে তাতে আগুন ধরিয়ে দিল। খানিকক্ষণ বাদে সব স্বাভাবিক হয়ে এলে মাধুর অচেতন শরীরটা আমরা তিনজন আর নবার ছেলে মিলে বাড়িতে বয়ে নিয়ে এলাম। 3 দিন বাদে মাধু প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তবে আগের বেশ অনেক কথাই সে দেখলাম ভুলে গেছে। সেটা দেখে রথিনবাবু বললেন, এবার আমি সম্পূর্ণ নিশ্চিত হলাম। একটা প্রায় অপরাজয়ের শক্তিকে পরাজিত করতে পেরেছি আমরা, যদিও তার 99 কৃতিত্বই মাধুর আর পরমেশ্বরের। কারণের প্রতিবিধানের ইঙ্গিতটা তো আমিই উদ্ধার করেছি। আমার দিকে তাকিয়ে বললেন, এবার শোনো আমি কি করলাম। মাধুর বর্ণনা থেকে বুঝতে পেরেছিলাম এর বিনাশ করতে হলে বর্ণিত ওই 5 জনের মধ্যে থেকে কারো সাহায্য আমায় নিতে হবে। সেই কারণে আমার মাথায় নন্দী মহারাজের কথাটা আসে। নন্দী মহারাজ হলেন মহাদেবের সাথে যোগাযোগের মাধ্যম। কথিত আছে মহাদেবের কানে কোনো কথা পৌঁছাতে হলে নন্দী মহারাজের কানে বললেই হবে। তাই আমি এই সুযোগটাই কাজে লাগালাম। সমস্ত উপাসনার দিনক্ষণ নির্দিষ্ট থাকে পঞ্জিকা অনুসারে, আর সেই হিসাবে তান্ত্রিক মহাদেবের উপাসনার জন্য প্রশস্ত দিন ভৈরবাষ্টমী খুব কাছেই। আমি জানতাম ওই মশান পিশাচি মাধুর অবচেতন মনেই ঘাঁটি গেড়ে বসে আছে। তাই তার স্বপ্ন দেখার ঘটনাটা জানার পর নিশ্চিত হয়ে যায়। কিন্তু তাকে শেষ করতে গেলে মাধুকে বাঁচিয়ে রেখে কিভাবে সেটা করা সম্ভব সেটা মাথায় আসছিল না। হঠাৎই মনে হলো কেউ যেন আমাকে মাথার ভেতরে বলে উঠল, ওই মশান পিশাচিকে বার করে আনতে হবে মাধুর শরীরের ভিতর থেকে। তবেই একজনকে বাঁচিয়ে রেখে আরেকজনকে নির্মূল করা সম্ভব হবে। পিশাচিকে বার করার একমাত্র উপায় সেই অঘোর যন্ত্র, এবং একমাত্র মাধু ছাড়া সেই অঘোর যন্ত্র আর কেউ জানে না। এইটুকু ঝুঁকি আমাকে নিতেই হতো। তবে সম্পূর্ণ বিশ্বাস ছিল অঘোরনাথের উপরে। তিনি কোনো অঘটন ঘটতে দেবেন না। এবার পিশাচি মাধুর শরীর থেকে বাইরে তো এলো, তার তো একটা শরীর চাই আমার বা আমাদের ক্ষতি করতে। সেই জন্য আমি কাঠ দিয়ে নবাকে কাঠের পুতুলের মতো কিছু বানাতে বলেছিলাম। আর খেয়াল করলে দেখতে সেটা রাখা ছিল মাধুর একদম পাশেই। মাধুর শরীর থেকে বেরিয়ে যে মুহূর্তে ওই কাঠের আধারে নিজেকে ধারণ করলো ওই মশান পিশাচি, সেই মুহূর্তে আমার নির্দেশে আগুনে ফেলে দেওয়া হলো সেটা। আর এইভাবেই মাধুকে বাঁচিয়ে রেখেও ওই মশান পিশাচিকে শেষ করতে পারলাম। কপালে হাত ছোঁয়ালেন রথিনবাবু, গলা ছেড়ে স্তব করতে লাগলেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। রিভুদার দিকে তাকিয়ে কাকু বললেন, আর একবার চায়ের জন্য বলবি নাকি রিভু? রিভুদা বাধ্য ছেলের মতো ক্লাবের দরজার সামনে গিয়ে গলা তুলে বলল, দেবুদা, কাকুর স্পেশাল চা বড় গ্লাসে, আর আমাদেরটা ভারে কিন্তু। আর হ্যাঁ, আমার খাতায় লিখে রেখো। শেষ হলো শুভজিৎ ব্যানার্জির কাহিনী আগুন খাকি। গল্পটি 2টি পর্বে হয়েছে। প্রথম পর্ব আগুন খাকি গ্রামে কাল রাত্রে, এবং দ্বিতীয় পর্ব মশানের গ্রাস। 2টি পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের অফিসিয়াল পার্টনার
ফেসবুক গ্রুপ ভূত আর নেশি। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।